বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। ফিরছি আলোচনায়। সাইফুর রহমান তপন, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। এই যে আমরা দেখতে পাচ্ছি তেল নেওয়ার যে হিড়িক, মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকট এর কারণেই পেট্রোল পাম্পে ভিড়। বিপিসি আবার একটা লিমিটেশন করে দিয়েছে যে বাইক 2 লিটার বা প্রাইভেট কার 10 লিটার বেশি তেল নিতে পারবে না। একটা রেশনিং করছে। জি, রেশনিং করছে আর কি, রেশনিং করছে। কিন্তু এই যে সংকটটা তো আরো ঘনীভূত হচ্ছে। আমরা একটু আগে দেখেছি গতকালকে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে বলছেন, ইরান বলছে না, ওনারা করবেন না। হ্যাঁ, বিষয়টা কিন্তু ধীরে ধীরে এটা ইগোর পর্যায়ে চলে যাচ্ছে। আমেরিকার যে সুপ্রিমেসি এবং তার যে এক ধরনের পৃথিবীর বিগ ব্রাদার সে নিজেকে মনে করে, তো তার ইগোর বিষয়ে দাঁড়াচ্ছে। আর অন্যদিকে ইরানের হলো অস্তিত্বের বিষয়। তো ফলে এখানে আমি যত বিশ্লেষকের কথা শুনেছি এই পর্যন্ত গত কয়েকদিনে, এবং আজকেও আমি অনেকের বক্তব্য শুনলাম, বিশেষ করে আমেরিকার যে বিভিন্ন ইনস্টিটিউশন আছেন যারা, এবং আমেরিকান গভর্নমেন্টের সাথে যারা কাজ করেছেন, এরকম বেশ কয়েকজন রিটায়ার্ড আর্মি অফিসার আছেন যারা এই ইরাক মধ্যপ্রাচ্য সম্পর্কে যাদের খুব ভালো জানা, তাদের বক্তব্য শুনেছি আমি। এবং সবাই যেটা বলছেন সেটা হলো যে ইরানকে নতুন অন্য কোন দেশের সাথে তুলনা করা একেবারেই সেটা। দ্বিতীয় বিষয় হলো যে তাদের বক্তব্য হলো যে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে ইরানের বিষয়টা। যেমন ইরান হলো প্রধানত শিয়া, এবং শিয়াদের যে এই বিষয়টি উল্লেখ করছে যে শিয়ারা কিন্তু এখানে ভয় পায় না। শিয়াদের ইমাম হোসেন, বিশেষ করে ইমাম হোসেনের যে ঘটনা, সেই ঘটনা থেকে শিয়া যে সেক্টর, সেই সেক্টর সেখান থেকে। ফলে তাদের যে মনস্তত্ত্ব বলছে, তাদের যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব কিন্তু তাদেরকে দুইটা বোমা দিয়ে তাদেরকে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা রাখে। ইরানের যে ইকুইপমেন্ট কথা যেটা বলছে, সেটা তো অত্যন্ত বলছে যে এটা $20,000, এটা একটা ফ্রেজ হয়ে গেছে। $20,000 ভার্সাস আমেরিকার $4 মিলিয়ন খরচ হচ্ছে ইরানের ড্রোন জন্য। এই পরিস্থিতিতে পরিবহন বন্ধ, অলরেডি আমাদের চেয়ে বড় বড় ইকোনমি যেগুলো, সেই ইকোনমি গুলোই কম্পন শুরু হয়ে গেছে। এবং আমার ধারণা এটা হয়তো মধ্যস্থতার দিকে যাবে। রাশিয়া, চীন, এরা ভারত মধ্যস্থতার দিকে যাবে। আর যদি তা না হয়, যেটা আমি আজকের সন্ধ্যায় যেটা শুনলাম, ইউরোপের কিছু কিছু দেশ, ফ্রান্স, জার্মানি বিশেষ করে, এরা এই যুদ্ধে অংশগ্রহণের জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে এমন একজন বিশ্লেষক বলছেন, তাহলে কিন্তু এটা খুব বাজে দিকে যাবে। তো এখানে আমাদের যে পরিস্থিতি বলছে, দেখুন আমাদের শুরু হয়েছে 4-5 দিন হলো, এর মধ্যেই কিন্তু আমাদের অবস্থা কাহিল। কারণ আমরা কিন্তু প্রায় যুদ্ধ অতিক্রম করে এসেছি গত 1 বছর বা তারও আগে থেকে আমরা আছি। নানা ধরনের সংকটের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে পার করছি। সেটা ফলে আমাদের অত রিজার্ভ নেই, তেলের রিজার্ভ নেই, ইভেন আমাদের খাদ্যের রিজার্ভ এত নেই, এবং আমাদের অনেক কিছুই নেই। আমাদের নতুন সরকারকে নতুন ভাবে অনেক কিছুই। যে আমরা একটু ফেরদৌস মামুনের কাছে যাই। সাইফুর রহমান তপন, আপনার কাছে আবার ফিরবো। যে ফেরদৌস মামুন, একই প্রশ্ন আপনার কাছে। কিন্তু এই যে সিচুয়েশনে যেটা কৃত্রিম সংকট যে তৈরি করে, যেটাকে আমরা অনেক সময় বলি যে কাইন্ড অফ ম্যান মেড ডিজাস্টার। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন যে এই ইরান যুদ্ধ
যে শুরু হয়েছে, এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই যে ইরানের কিন্তু যুদ্ধের স্ট্র্যাটেজির একটা বড় বিষয় ছিল যে তারা জানে যে তাদেরকে যদি আমেরিকা আক্রমণ করে তাহলে তাদের তাদের জন্য একটা যুদ্ধের বড় স্ট্র্যাটেজি হচ্ছে যে তারা এই তেল রপ্তানিকে বন্ধ করে দেবে, জ্বালানি তেল রপ্তানি সারা বিশ্বে বন্ধ করে দেবে। এর ফলে বিশ্বব্যাপী তেলের একটা বড় ইফেক্ট পড়বে, যে ইফেক্টটা আপনার ইরানের পক্ষে চলে আসবে। এটা কিন্তু তাদের যুদ্ধের পলিসির একটা অংশ ছিল। কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হচ্ছে এটাই যে আহ, ঠিক যে মুহূর্তে যুদ্ধটা শুরু হয়েছে গত 28 ফেব্রুয়ারি, তার আগে যে কিছুদিন আগে আপনার বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসছে মাত্র। এবং ইরাকে এই যে একটা হামলা হবে আমেরিকার, এটা কিন্তু গত বছরের 12 দিনের যুদ্ধের পর থেকে যতই দিন যাচ্ছিল ততই কিন্তু আমরা অনুধাবন করতে পারছিলাম যে একটা বড় ধরনের হামলা হতে পারে ইরানি, যার পরিপ্রেক্ষিতে সারা বিশ্ব একটা জ্বালানি সংকটের মধ্যে পড়তে পারে। কিন্তু আমাদের সেই জায়গাটায় প্রস্তুতি ছিল না। কারণ প্রথমত অন্তর্বর্তী সরকারের যে সময় সেটা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তারা চাচ্ছিল যে একটা নতুন সরকার হাতে কত দ্রুত তারা ক্ষমতা হস্তান্তর করবে। আর নতুন সরকার ক্ষমতা আসার পরপরই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ঠিক এই 10-15 দিনের ভিতর তারা ঠিক গোছায় উঠতে পারে না। পাশাপাশি তপন ভাই একটা কথা ঠিক বলছে যে আসলেও বাংলাদেশের জন্য কিন্তু যে এই যে তেল রিজার্ভ করা বা খাদ্য শস্য বিপুল পরিমাণে মজুত করার মতো অবকাঠামো কিন্তু বাংলাদেশে গড়ে ওঠেনি। যে কারণে আমাদের এই বিষয়ে যে সতর্ক হওয়ার দরকার ছিল, আমরা হয়তোবা অনুধাবন করতে পেরেছিলাম নতুন সরকার ক্ষমতায় আসার কারণে হয়তোবা তারা খুব একটা সময় পায় নাই বা এই ব্যাপারে পুরোপুরি প্রস্তুত নিতে পারেনি। তারপরও আশার বাণী যেটা, সেটা হচ্ছে যে বারবার সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই যুদ্ধ যদি থেমে যায় তাহলে অন্তত এই বাংলাদেশে এই মার্চ মাসে অন্তত জ্বালানি সংকটটা হবে না। বাংলাদেশের জ্বালানি সংকটটা হবে মূলত যদি মার্চের পরেও এই যুদ্ধটা দীর্ঘায়িত হয়ে যায়, তাহলে বাংলাদেশের জ্বালানি সংকট হতে পারে। আপনি জানেন যে বাংলাদেশের যে সবচেয়ে বড় পেট্রোলিয়াম বিপিসি, তাদের হিসাব মতে তারা বলছে যে হলো এই সংস্থাটি প্রতি বছর প্রায় 70 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানি করে থাকে, যার 63% আপনার হচ্ছে পরিবহন খাতে ব্যয় হয়, এবং এটার হচ্ছে 15% কৃষি খাতে ব্যয় হয়, এবং এটার 6% শিল্প খাতে ব্যয় হয়, এবং এটার 11 কি 12% এটা হচ্ছে বিদ্যুৎ এবং অন্যান্য খাতে ব্যয় হয়। আমরা কিন্তু মূলত পেট্রোল বা অকটেন যদি আমদানি করতে না পারি সেক্ষেত্রে আমাদের জন্য বড় সমস্যা না। কারণ বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে আমাদের কিন্তু এই জ্বালানির বড় উৎসটাই কিন্তু 80% কিন্তু আমাদেরকে ডিজেল ব্যবহার করি না। তো যুদ্ধটা যে পরিস্থিতিতে গেছে আপনি দেখেন যে এই ডিজেল আমদানিটা যদি ব্যাহত হয়, সরকার কিন্তু এখন থেকে চেষ্টা করছে, আমি মনে করি যে খুব দ্রুত ওনারা সিদ্ধান্ত উপনীত হবে যে অন্যান্য যে সমস্ত দেশ আছে, আপনার চীন আছে, মালয়েশিয়া, তারপর ভিয়েতনাম, তারপর ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশ থেকেও কিন্তু আমরা জ্বালানি আমদানি করে। যদিও এই যুদ্ধের ইফেক্ট কিন্তু অন্যান্য সব দেশের উপরেই পড়ছে, তারপরেও আমি মনে করি যে এখন থেকে সরকার যদি খুব দ্রুত সতর্কমূলক ব্যবস্থাটা নেয় তাহলে কিন্তু আমরা এই সংকট থেকে বের হয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে আমি মনে করি না। আর বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের টেন্ডেন্সি আছে যে কোনো কিছু একটা সংকট হওয়ার আগে আমরা কিন্তু হুড়োহুড়ি শুরু করি। আপনি দেখেন রমজানের সময় বাজারে যথেষ্ট পণ্য থাকার পরও কিন্তু আমরা সেটা মজুত করার চিন্তা ভাবনা করি, যা থেকে কিন্তু আসলে যেই ক্রাইসিসটা তৈরি হয় নাই আমরা নিজেরাই সেই ক্রাইসিসটাকে তৈরি করে ফেলি। আপনি দেখেন এই যে একটা গুজব ছড়ায় পড়ছে যে তেলের সংকট হয়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, মানুষজন হুড়োহুড়ি শুরু করে দিচ্ছে তেল মজুত করার জন্য। যে কারণে সরকার এই মজুতটা জানি করতে না পারে, তখন ভাই যেটা বলছেন যে রেশনিং সিস্টেম করে দিয়েছে, যে এ কারণে এই রেশনিং সিস্টেমটা করে দেওয়া হয়েছে যে মানুষ জানি খামাখা এই প্যানিক সৃষ্টি না করে এই ডিজেল অকটেন বা এই পেট্রোল এই জিনিসগুলো যেন তারা মজুত করার চিন্তা না করে। তবে আমি আশা করব যে যেহেতু আমাদের হাতে এই মাস পর্যন্ত সময় আছে, অবশ্যই সরকার এই ব্যাপারে যথাযথ একটা পদক্ষেপ দেবে। তবে এক্ষেত্রে বলতে হয় যে আমাদের যে জায়গাটা আরেকটা সংকট হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে এলএনজি।
যে আপনি জানেন যে আমাদের এলএনজির কিন্তু 80% আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে থাকি। তো বিষয়টা হচ্ছে যে এই এলএনজি অলরেডি কিন্তু সরকার কিন্তু আমার জানা মতে অলরেডি দুটো জাহাজ যে এলএনজি আনার ব্যাপারে সিঙ্গাপুর থেকে তারা যে অলরেডি ফেরদৌস মামুন, আমাদের একটা চুক্তি বিরতির সময় করেছে। হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক ফেরদৌস মামুন এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। ফিরছি আলোচনায়। সাইফুর রহমান তপন, জামায়াত দাবি করছেন যে ডিপ স্টেটের পছন্দে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রিজওয়ানা ও ডক্টর খলিলুরকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। এটা জামাতের যে এই দাবিগুলো, এগুলো একটু অদ্ভুত দাবি। অদ্ভুত দাবি এই জন্য যে আমরা এতদিন ধরে যেটা জেনে এসেছি এবং জামাতেরও বক্তব্য অন্তর্বর্তী সরকারের তারা মানে, সরকারের সবচেয়ে বড় ডিফেন্ডার ছিল তারা। অন্তর্বর্তী সরকারের উপরে সবচেয়ে বেশি আস্থা ছিল তাদের। দ্বিতীয়ত, সেখানে উপযুক্তের বিরুদ্ধে আমরা অন্যদের এই দুই উপদেষ্টা সম্পর্কে অনেক ধরনের কথাবার্তা আমরা শুনতাম। সেটা জামাত কখন কোন দাবিটা করছে সেটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। সেটা অদ্ভুত এই জন্য বলছি, তারা বাণিজ্যের পরে তারা বললো যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাদেরকে এতটা, কখনো বলছে 30টা, কখনো বলছে 50টা, কখনো বলছে আরো বেশি সিটে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এরা আদালতে যাবে, এই পর্যন্ত বহু কথা তারা বলেছে। আবার তাদের আমির তিনি কিন্তু বলছেন যে আমরা প্রমাণ করব, সংসদকে তারা প্রাণবন্ত করবে, সংসদকে তারা অত্যন্ত খারাপ কাজের সমালোচনা, ভালো কাজের করবে। সেটা কোনটা আসলে তাদের অবস্থান, এইটা একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে তাদের এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তাদের এই অভিযোগগুলো, এর ফলে কিন্তু এই অভিযোগগুলো কোনো পাচ্ছে না, মানে ভালো পানি পাওয়া বলতে যেটা বুঝায় সেটা কিন্তু পাচ্ছে না। তারা যদি তাদের অভিযোগের মধ্যে, আমি মনে করি যে ধারাবাহিক থাকতো, তারা যদি নিয়ে লড়াই সত্যি সত্যি করতে চান, এটা একটা জনগণের ভিত্তি হয়তো বিষয় হাস্যকর দিকে চলে যাচ্ছে। সেটা আমার মনে হয় না জামাতে ইসলাম এই যে হুমকিগুলো দিচ্ছে, বড় বড় যে কথাগুলো বলছে, এগুলো তারা কার্যকর করতে পারবে। সাইফুর রহমান তপন, আপনার অডিওটা আমরা আসলে ক্লিয়ারলি পাচ্ছি না। আপনার কাছে যদি হেডফোন থাকে, একটু হেডফোনটা একটু সংযুক্ত করবেন। আমরা একটু ফেরদৌস মামুনের কাছে যাই। জি ফেরদৌস মামুন, একই প্রশ্ন আপনার কাছে, যে ডিপ স্টেটের পছন্দে নিয়োগ পেয়েছে পররাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ আপনাকে। আমি আসলে তপন ভাইয়ের সাথে কাছাকাছি একমত। কারণ আমি বলবো যে আসলে বাংলাদেশের যে কটা রাজনৈতিক দল আছে তার ভিতরে জামাত একটা অন্যতম দল, কিন্তু এটা একটা আনপ্রেডিক্টেবল দল। আসলে এই দলটা কি বলে কি করে এটা বোঝাটা আসলে একটু মুশকিল। আমরা কিন্তু এই নির্বাচনের পরে আশা করেছিলাম যে জামাত বাংলাদেশের একটা সুস্থ ধারার রাজনীতি করবে, এবং আমি মনে করি যে জামাত সংসদেও একটা এমন ভূমিকা রাখবে যেটা গঠনমূলক ভূমিকা রাখবে, যেটা দেশের উন্নয়নে কাজে লাগবে। কিন্তু জামাত এই নির্বাচনের পরপরই এমন কিছু দাবি উত্থাপন করছে, এমন কিছু অভিযোগ উত্থাপন করছে, তারা কিন্তু তার পেছনে খুব একটা প্রমাণ বা ডকুমেন্ট দেখাতে পারছে না। এই যে যেমন মনে করেন যে তারা সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বা এই যে খলিলুর রহমান সম্পর্কে যে কথা বা যে ধরনের কথাবার্তা বলছে, তো এই অভিযোগ তো অনেক কিছুই করা যায়, কিন্তু অভিযোগ প্রমাণ করাটা কিন্তু একটা বড় বিষয়। আপনি অভিযোগ করে গেলেন, অভিযোগগুলি প্রমাণ করতে পারেন না, তার মানে কি দাঁড়াবে যে জামাতের এই যে অভিযোগ, জামাত যদি তারা পেন এন্ড পেপারস এগুলো প্রমাণ করতে না পারে, জামাত দিন দিন, তাহলে তাদের যে একটা আস্থার জায়গায় যে
মানুষের বেশ কিছু ভোট পেয়েছিল, আমার মনে হয় সেই আস্থাটা শেষ পর্যন্ত থাকবে না। কারণ অভিযোগ তাদের তাদের মতো একটা আমি বলবো যে হলো একটা সুসংগঠিত দল, এবং আমি মনে করি যে অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের যে জামাতের কর্মীদের মধ্যে শিক্ষার হারটা একটু বেশি আমার কাছে, আমার দৃষ্টিতে মনে হয়। সেই জায়গা থেকে তারা যে ধরনের কথাবার্তা বলছে, যে ধরনের দাবি উত্থাপন করছে, যে ধরনের অভিযোগ করছে, এইটা আসলে আমি মনে করছি যে দিন দিন এটা জামাতকে তার এই যে একটা তাদের যে সমর্থন বা জনপ্রিয়তা বাড়ার যে একটা যে ধারা ছিল, সেটাকে অবশ্যই ক্ষুণ্ণ করবে বা ব্যাহত করবে। সুতরাং জামাতকে আমি মনে করি যে জামাতকে ভবিষ্যতে কোনো কারো বড় এই ধরনের কোনো অভিযোগ করার আগে তাদেরকে তাদের সেই ডকুমেন্টস জোগাড় করতে হবে এবং জনগণের সামনে দেখাতে হবে যে এই দেখো এই অভিযোগ, আমার কাছে এই প্রমাণ আছে। আমরা রিজওয়ানা হাসান আসলে উনি কি বলেছিলেন, এটা কিন্তু ওরা জামাত যখন এটাকে ইস্যু করলো, আমরা কিন্তু সচেতন যারা আছি তারা কিন্তু রিজওয়ানা হাসানের সেই বক্তব্য কিন্তু বারবার শুনেছি, বোঝার চেষ্টা করেছি যে আসলে জামাত যা বলছে, যেভাবে অভিযুক্ত করছে, তার সাথে রিজওয়ানা হাসানের বক্তব্য ঠিক আছে কিনা। কিন্তু আমার কাছে মনে হয় না যে রিজওয়ানা হাসান যে পরিপ্রেক্ষিতে যেভাবে নারীর ক্ষমতা, নারীর অধিকারের বিষয় নিয়ে কথা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু একবার জি, আমরা একটু সাইফুর রহমান তপনের কাছে যাই। ফেরদৌস মামুন, সাইফুর রহমান তপন, যেরকম ফেরদৌস মামুন বলছিল জামাত যদি অভিযোগ করে প্রপার ডকুমেন্টস নিয়ে আসলে অভিযোগ করাটা দরকার। হ্যাঁ, নিশ্চয়ই। তারা যদি, আমার সবচেয়ে বড় কথা হলো তারা যদি সিরিয়াস হয়, তারা যদি এই অভিযোগগুলোকে সিরিয়াস মনে করে, তাহলে তাদের উচিত সেইভাবেই উপস্থাপন করা। কিন্তু এই যে 12 তারিখের নির্বাচনের পর থেকে দেখুন এই পর্যন্ত কোনো ধরনের মানে যেটাকে বলা হয় প্রমাণ কিংবা সাক্ষ্য কিংবা প্রামাণ্য দলিল কোনো কিছু কিন্তু উপস্থাপন করেনি। এবং গতকালকে সৈয়দা রিজওয়ানা হাসানের যে বক্তব্যকে কেন্দ্র করে তারা আজকে এই হইচইটা তারা করছে, উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন আমি কোনো দলের কথা বলিনি, তিনি উগ্রবাদের কথা বলেছেন। উগ্রবাদ তো অনেক কিছুই হতে পারে, অনেক দলই উগ্রবাদী চিন্তা চেতনা করতে পারে, সেখানে তো তিনি জামাত ইসলাম নাম তিনি বলেননি। তো ফলে কেন এটাকে ডিপ স্টেটের সাথে কানেক্ট করা হচ্ছে? ডিপ স্টেটের অভিযোগ তো তাদের বিরুদ্ধে আছে, ইনফ্যাক্ট যেটা আমরা এতদিন ধরে শুনে আসছি সেটা। ফলে আমি এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিতে রাজি না, কারণ জামাত ইসলাম যদি এখানে বাড়াবাড়ি করে তারা একটা অস্তিত্ব সংকটে পড়বে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নাই সেটা। কারণ তাদের জন্মের পর থেকে এই পর্যন্ত ইতিহাসে মানে সেরা সময় তারা এখন পার করছে, বাংলাদেশের ইতিহাসে তো বটেই, তাদের পার্টির ইতিহাসে সেরা সময় তারা এখন পার করছে। এই সময়টা যদি তারা হেলায় হারায়, তারা যদি এই অ্যাচিভমেন্টকে হেলায় হারায়, ফলে তাদের অস্তিত্ব সংকটে তারা পড়বে বলে আমি মনে করি সেটা। জি, ফেরদৌস মামুন। জি, আমিও সেই একই কথা বলবো যে আসলে জামাতের উচিত হবে না যে এই ধরনের উল্টাপাল্টা অভিযোগ আমি বলবো করে হচ্ছে তাদের আস্থা বা গ্রহণযোগ্যতাটাকে তাদের নষ্ট করা উচিত। তো তাদের উচিত, আমি এখনো বলছি, আগেও বলেছি যে এখন তাদের উচিত, তারা যে অবস্থানে এসেছে, তাদের এই যে জামাতের সংগঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা কিন্তু আসলেও তাদের সর্বোচ্চ অবস্থান করতেছে এই মুহূর্তে। সেই জায়গা থেকে তারা যদি এই ধরনের মানে এটাকে কি বলবো যে মানে সস্তা কথাবার্তা বলে যদি মনে করে যে জনগণের তারা সমর্থন পাবে, আমার মনে হয় না তারা সে সমর্থন পাবে। সুতরাং আমি বলবো জামাতকে এই সমস্ত কথাবার্তা বলার আগে আরো চিন্তা ভাবনা করা উচিত এবং দেশের রাজনীতিতে, দেশের উন্নয়নে তাদের আরো কৌশলী ভূমিকা পালন করা উচিত। কারণ আমরা জামাত শুধু না, সারা বাংলাদেশ জানে যে আমরা কি ধরনের আন্দোলনের, গণ আন্দোলন বলেন বা গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার গঠন করতে পেরেছি। এই বিষয়গুলোকে অবশ্যই জামাতকে চিন্তা ভাবনা করা উচিত। তা না হলে পরে তপন ভাইয়ের মতো আমি বলবো যে জামাত কিন্তু ভবিষ্যতে তাদের নিজেদের সংকট নিজেরাই ডেকে আনবে। জি জি, ধন্যবাদ ফেরদৌস মামুন, ধন্যবাদ সাইফুর রহমান তপন। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।